বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, রিজিক দিচ্ছেন, যিনি আমাদের অসুস্থ হলে শেফা দিচ্ছেন, আমাদেরকে ভালো করছেন। ওনার প্রতি আমাদের যেটা হচ্ছে যে ওনার এগুলো ছাড়া আমরা কোনো রকমে থাকতে পারবো না। ইহকাল এবং পরকালের যিনি মালিক, মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া চাচ্ছি যে আমাদের যে মহামারী, যে করোনা ভাইরাস যে পৃথিবীতে আবির্ভাব করেছে, সেটার জন্য আমাদেরকে পানা চাচ্ছি আমি আল্লাহ তাআলার কাছে। তো আজকের লাইভ সেশনে আমি মোহাম্মদ জহিরুদ্দিন রাসেল আপনাদের সাথে আছি। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি সবাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং দেশের বাইরে যারা লাইভ সেশনটা দেখছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো আজকে করোনা ভাইরাস যেটা আলোচনার বিষয়টা ছিল আমাদের আজকে, করোনা ভাইরাস সামাজিক সংক্রমণ প্রতিরোধী করণীয়। আমার সাথে যোগ হয়েছেন ওমর ফারুক ভাই, যিনি সোনালী ব্যাংকে আছেন ইনচার্জ হিসেবে মসজিদে। এছাড়াও যোগ হয়েছেন এমএস ইমন খান। আপনাদের সবাইকে শুভেচ্ছা। এছাড়াও দেশে এবং দেশের বাইরে যারা আমার লাইভ সেশন দেখছেন, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এর আগেও ছিলেন আমার সাথে। তো যেটা আমি আজকে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে আমাদের যে বর্তমান যে পরিস্থিতি, সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে করোনা ভাইরাস সামাজিক সংক্রমণ প্রতিরোধে করণীয় কি কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সেক্ষেত্রে হয়তো আমার হয়তো ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে প্রথম আমি আপডেটটা দিয়ে নিচ্ছি, যেটা আপনারা জানেন যে আজকে বর্তমান অবস্থা কেমন আজকে বাংলাদেশে, সেটা নিয়ে আলোচনা করছি। প্রথমে সেটা হচ্ছে আজকে আক্রান্ত সংখ্যা হচ্ছে ৩,৪৭১ জন, আর মৃত্যুবরণ করেছেন ৪৬ জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহিনুদ্দিন কেমন আছেন স্যার? প্রবাস থেকে দেখতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। যাই হোক, আমি আপনাদের সাথে কথা বলছি। সো যেটা হচ্ছে যে বাংলাদেশে যেটা আজকের যে পরিসংখ্যান যেটা আসছে, সেটা রিপোর্ট হলো যে করোনা ভাইরাস ৩,৪৭১ জন যেটা হচ্ছে করোনা অ্যাক্টিভ কেস পেয়েছেন। এরপর মধ্যে ৪৬ জন যেটা হচ্ছে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর সেটা হচ্ছে টোটাল মৃত্যু হচ্ছে ১,০৯৫ জন। বাংলাদেশে যেটা হচ্ছে টোটাল যেটা অ্যাক্টিভ কেস হচ্ছে ৮১,৫২৩ জন। এর মধ্যে রিকভার হয়েছে ১৭,২৪৯ জন। আর অ্যাক্টিভ বর্তমানে কেস আছে ৬৩,১৭৯। সো আমি যদি চায়নাতে যাই, যেটা হচ্ছে পরিসংখ্যানে দেখা যাচ্ছে সর্বপ্রথম যেটা চায়নাতে হয়েছিল, তো সেটা এখন বর্তমানে চায়নার অবস্থান হচ্ছে ১৮তম, আমাদের অবস্থান হচ্ছে ১৯। চায়না প্রথমে একে ছিল, তাদের অবস্থা খুবই খারাপ ছিল। তারা উহানে সর্বপ্রথম হয়েছিল, আমরা সবাই জানি। চায়না কিভাবে রিকভার করেছে সেটাও আমরা সবাই দেখেছি বিভিন্ন গণমাধ্যমগুলোতে, টেলিভিশনে, যেটা আমরা দেখেছি ওনারা কিভাবে পদক্ষেপগুলো নিয়েছেন। যাই হোক, ওনাদের যেটা অ্যাক্টিভ কেস ছিল যেটা ছিল ৮৩,০০০, বর্তমানে ৮৩,০৬৪। এর মধ্যে যেটা হয়েছিল নিউ কেস ৭ জন আজকে। আর এর মধ্যেই টোটাল ডেথ হয়েছে চায়নাতে মাত্র ৪,৬৩৪ জন। আর টোটাল রিকভার হয়েছে যেটা ৮৩,০৬৪-র মধ্যে রিকভার হয়েছেন ৭৮,৩৬৫। আমি আবারও বলছি, ৮৩,০৬৪-র মধ্যে ৭৮,৩৬৫ জন রিকভার হয়েছেন। তো চায়নাতে যেটা দেখা যাচ্ছে যে আক্রান্ত সংখ্যা দিন দিন কমে আসছে। এখন বর্তমানে আছে আক্রান্ত সংখ্যা যেটা দেখাচ্ছে আজকের নতুন কেসের মধ্যে ৭ জন। তো এই ছিল যেটা হচ্ছে অবস্থা বর্তমানে। যেটা হচ্ছে যে পৃথিবীর অবস্থার দিকে তাকালে বর্তমানে আছে এখনো ইউএসএ আছে। আমরা কিছুদিন আগেও দেখেছি যে ইউএসএ
অবস্থা কেমন গিয়েছিল, যে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ আক্রান্ত হয়েছে। বর্তমানে যেটা পরিসংখ্যানে আসছে সময়ের ব্যবধানে, দেখুন সময়ের ব্যবধানে কি হয়েছে, আজকে পরিসংখ্যান যেটা আসছে মাত্র 124 জন আক্রান্ত হয়েছে ইউএসএতে, আমেরিকাতে 124 জন। তাহলে আমরা একটু সবাই খেয়াল করি যে আগের যে পরিবেশটা ছিল, আগের যে ন্যাচারালটা ছিল, আগের যে এনভায়রনমেন্টটা ছিল, সেটা কি হয়েছে, পরিবর্তন হয়েছে। কেন হয়েছে? একটা ভাইরাস যখন সৃষ্টি হয় বা ভাইরাস যাওয়ার ক্ষেত্রে কিছুটা সময়ের দরকার হয়। সময় যখন আস্তে আস্তে করে, যে সময়ের পরিপ্রেক্ষিতে এই জিনিসগুলো আস্তে আস্তে এনভায়রনমেন্টের কারণে, সিচুয়েশনের কারণে আস্তে আস্তে করে কি হয়, ভাইরাসগুলো থাকে না, ভাইরাসগুলো শেষ হয়ে যায়। এর মধ্যে যারা আমরা সচেতন মানুষ আছি তাদের উচিত হচ্ছে যে WHO যে গাইডলাইন্সটা দিয়েছে, ওয়ার্ল্ড যেটা হেলথ অর্গানাইজেশন, সেটা আমাদেরকে মেনে চলা। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের যে গাইডলাইন্সগুলো আমাদেরকে দিয়েছেন সেটা আমাদেরকে মেনে চলা। অর্থাৎ যেটা বলা হচ্ছে যে আপনারা বাসায় থাকুন, সুস্থ থাকুন। আপনারা যদি বাসা থেকে বাইর হন, সেটা কি হবে, যে যারা ইফেক্টেড আছেন, আমরা জানি না কে করোনা ভাইরাস নিয়ে হাঁটতেছে, কে সুস্থ কে অসুস্থ, আমরা সেটা বুঝতেছি না। যেহেতু উনি অসুস্থ কিনা উনিই ভালো জানেন। আমরা দুজন হাঁটতেছি, কে অসুস্থ কে অসুস্থ না সেটা কিভাবে বুঝবো? সে তো মাস্ক লাগে হাঁটতেছেন, ঠিক আছে, মাস্ক ছাড়াও অনেকজন হাঁটতে পারে। দেখা যাচ্ছে যে ভাইরাসটা কি হচ্ছে, যে সে চড়াচ্ছে, উনি বুঝতেছে না যে ওনার করোনা ভাইরাস হয়েছে। এই কারণে কি হচ্ছে, যে ইফেক্টেডটা সর্বকালী উনি একটা হাসি দিচ্ছে, এখানে 3 থেকে 4,000 7,000 ভাইরাস যেটা হচ্ছে ওনার ড্রপলেটের মাধ্যমে ছড়াচ্ছে। পাশে কেউ আছে 3 ফিটের মধ্যে, উনি এটা ওনার নাকে মুখে গিয়েছে বা চোখে গিয়েছে, উনি ইফেক্টেড হয়ে যাচ্ছেন। ওনার থেকে আবার কি হচ্ছে, আরও অসংখ্য মানুষ কি হচ্ছে, ইফেক্টেড হচ্ছে। তো যেটা দেখা যাচ্ছে যে এরকম অসংখ্য মানুষ ইফেক্টেড হওয়ার ফলে কি হচ্ছে, যে উনি যাচ্ছে ওনার পরিবারে যাওয়ার পরে পরিবারের লোক হচ্ছে কি ইফেক্টেড হচ্ছে। আমার যেটা আমি বর্তমানে চট্টগ্রামে আছি, সো আমি দেখতেছি যে একটা ফ্যামিলিতে একজনের হয়েছে, একটা ড্রাইভারের হয়েছে, ও কোয়ারেন্টাইনে গিয়েছে। দেখা যাচ্ছে কি তার যে স্ত্রী আছে সে সুস্থ হয়েছে, তার স্ত্রীরও কি হয়েছে, যে করোনা ভাইরাস হয়ে গেছে, যেটা আমরা লক্ষ্য করেছি। উনি করোনা পজিটিভ হয়েছে, 10 দিনের মাথায় রিপোর্ট আসছে। আমরা বলেছি আপনি সুস্থ হয়ে যাবেন, বাসায় থাকেন, কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ উনি সুস্থ হয়ে গেছেন, কিন্তু ওনার স্ত্রী কি হয়েছে, ইফেক্টেড হয়ে গেছে। এর ফলে কি হলো, যে আমরা বলছি যে আপনি যেভাবে সরকার যেভাবে বলছে আইসোলেশনে থাকার জন্য, আপনি সেভাবে করেন, কোয়ারেন্টাইনে চলে যান, আপনি আলাদাভাবে খান, আলাদাভাবে সব কিছু পরিপাটিগুলো একটু জাস্ট অভ্যাসটাকে একটু পরিবর্তন করেন, দেখুন কি হয়। দেখা গেছে কি উনি সুস্থ হয়ে গেছেন, ওনার ওয়াইফ আবার কি হয়েছে, অসুস্থ হয়ে গেছেন, যেভাবে হোক কোনো কারণবশত হয়ে গেছে। তারপর আমরা বলছি আপনাদের ওর দুটা ছেলে মেয়ে আছে, ওদেরকে আলাদা করে দিতে বলছি, ওর বাবা মাকে আলাদা করে বলছি, একটা কোয়ারেন্টাইন যে সিস্টেমটা আছে ওটা মেনটেন করতে বলছি। আলহামদুলিল্লাহ এখন তারা সুস্থ আছেন। তো এই ছিল একটা পরিবেশ যেটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও অসংখ্য মানুষ যেটা হচ্ছে আক্রান্ত হয়েছেন, যেটা আমরা দেখতেছি প্রতিদিন। তাহলে সেক্ষেত্রে করণীয় কি? করণীয় একটাই ভাই, সেটা হচ্ছে আমাদেরকে সচেতন হতে হবে। করোনা ভাইরাস কীভাবে ছড়ায় আমরা সবাই জানি, তাহলে আমাদেরকে সেভাবে মেনে চলতে হবে। সহজ কথা হচ্ছে, যেভাবে মানি চললে আমাদের জন্য লাভ হবে সেটা আমরা করব। আমাদের পরিবারের জন্য করব, আমাদের নিজের জন্য করব, আমরা সকলের জন্য করব। আমরা সকলে যেন সুস্থ থাকি, এইটা সবাই কামনা করি। কেউ অসুস্থ হোক এটা কেউ চায় না, কিন্তু যে জিনিসটা হচ্ছে যে আমাদেরকে কি করতে হবে, নিয়মগুলো মেনে চলতে হবে। আলহামদুলিল্লাহ আমরা যদি নিয়মগুলো মেনে চলি আমরা কিন্তু সুস্থ থাকব। আর আমাদের যদি কোনো কারণবশত কারো যদি করোনা ভাইরাস হয়ে যায়, আমরা যেটা লক্ষণগুলো দেখে বুঝতে পারি সেটা হচ্ছে যে কিভাবে, যে আমার কি হবে, প্রথম হচ্ছে সর্দি হবে, সর্দি কিন্তু ওইভাবে নাক ঘোড়ায় পড়বে না। তারপর হচ্ছে কাশি হবে, শুকনো কাশি হবে। তারপর হচ্ছে কাশি হওয়ার পরে কিছুদিন পরে কি হবে, মানে জ্বর আসবে, কাশির সাথে হয়তো জ্বরও আসতে পারে ইমিডিয়েটলি। জ্বর আসলে জ্বরের তাপমাত্রা থাকবে যেরকম হচ্ছে 100-র উপরে থাকবে, 100 থাকবে, এরকম থাকবে। তারপর হচ্ছে যে বলছে যে তারপরে কি হবে, আস্তে আস্তে করে সেটা কি হবে, আপনার এখানে শ্বাসকষ্টের দিকে যাবে, এই ইফেক্টেডটা আস্তে আস্তে করে বাড়তে থাকবে। এক্ষেত্রে সেটা আমাদেরকে যেগুলো গাইডলাইন দিচ্ছে, ফ্যামিলি অবস্থা আমরা কি করব, আমরা কি ওষুধ ফ্যামিলি অবস্থা খাবো, এরপরে আমরা গরম পানি কিভাবে ব্যবহার করব সবাই আমরা জানি। তারপরে বলতেছি আমি ভালো অথবা অসুস্থ হই না কেন গল করতে হবে গরম পানি দিয়ে, এরকম। হ্যাঁ, তারপর হচ্ছে লং দিয়ে, তারপর হচ্ছে আদা,
তারপর হচ্ছে গোলমরিচ, এটা মিশ্রণ করে আপনি চা খেতে পারেন 3 বেলা। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ভিটামিনগুলো আপনি খেতে পারেন। এইটাই হচ্ছে যেটা ঘরে বসে আপনি সেটা চিকিৎসাটা নিজে করতে পারেন। এটা নিয়ে আমরা কি করছি, অনেকজন অনেকভাবে ট্রোল করছি, করছি, এগুলো করা ঠিক হচ্ছে না। আমরা এটাকে সিরিয়াসভাবে দেখতে হবে। করোনা ভাইরাস কিন্তু যেটা বলছে আমরা সিরিয়াসভাবে এটা দেখতে হবে যে এটা আসলে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে ঠিক আছে, এটা আমাদের আগে যেরকম সর্দি কাশি জ্বর হয়তো একটা হাসি দিতাম, এখন কিন্তু সেই পর্যায়ে মানুষ না। সেটাকে বলা হচ্ছে সামান্য কিছু হলে করোনা ভাইরাস হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে। কিন্তু করোনা ভাইরাস এবং যে নর্মাল ভাইরাসের মধ্যে অনেক পার্থক্য আছে। নর্মাল ফ্লু হলে আপনার কি হবে, এটা ভালো হয়ে যাবে, অল্প দিনে ভালো হয়ে যাবে, তো 3 দিন থাকতে পারে, ভালো হয়ে যাবে, এটা অটোমেটিক। কিন্তু করোনা ভাইরাস যে ভাইরাসটা হয় সেটা কিন্তু আস্তে আস্তে করে কি হয়, তাপমাত্রা বাড়তে থাকে আপনার। এই জন্য বলছে যে যেটা সরকার থেকে এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেটা বলা হচ্ছে আপনি 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। কেন বলছে? এই জন্য বলছে এটা এর মধ্যে ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এটা নিয়ে কোনো টেনশন নেওয়ার দরকার নাই। আমরা যদি নিয়মগুলো মেনে চলি আলহামদুলিল্লাহ আমরা সবাই কি হয়ে যাব, যারা অসুস্থ আছি তারা ভালো হয়ে যাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেন আমি ইফেক্টেড না হই, এই জন্য আমাকে কি করতে হবে, নাকে, মুখে, চোখে এই জিনিসটা যেন আমার শরীরে যেন যেটা আমার হাত দিয়ে যেটা টাচ করছি বা যেটা আমি ধরছি, আমি কি খাচ্ছি, খাওয়ার আগে যেন আমি হাতটা ভালো করে ধুয়ে নিই, 20 সেকেন্ড পর্যন্ত ভালো করে পরিষ্কার করে নিব। বাইরে বাসা থেকে যাওয়ার পূর্বে আমি কী করবো, মাস্কটা পরে নেব, চশমা লাগাই নেব যদি আমি ইমার্জেন্সিতে যাই, তাহলে সেক্ষেত্রে। তো এই যে নিয়মকানুনগুলো আছে সেগুলো যদি আমরা মেনে চলি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো থাকব। এখন আসা যাক যেটা হচ্ছে যে বাসা বাড়িতে আমরা কিভাবে যেটা হচ্ছে মেনে চললে আমাদের বাসা বাড়িতে সমস্যা হবে না। সেক্ষেত্রে আমরা কি করছি এখন বর্তমানে, স্বাভাবিক যেটা রাখতে হবে বাসা বাড়িতে আপনার থার্মোমিটার যদি থাকে বেস্ট ভালো, ওটা রাখতে পারেন। মাস্ক তো আপনাদের সকলেরই থাকবে। জীবাণুনাশক, অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী যেটা সংরক্ষণ করে রাখতে হবে। জীবাণুনাশক যেটা হচ্ছে ব্লিচিং পাউডার আমরা কোথায় মারবো, শরীরে কোনো ব্লিচিং পাউডার মারবো না। আমরা কি করব, যেটা করব সেটা হচ্ছে ব্লিচিং পাউডার আমরা পানি মিশ্রণ করব, এটা একটা নির্দেশনা আছে। সেটা হচ্ছে কি, আমরা প্রয়োজনে গাইডলাইন্সটা ইন্টারনেটে ঢুকে দেখে নিতে পারি। তারপরে বলে দিচ্ছি যেটা হচ্ছে 20 লিটার পানিতে যেটা হচ্ছে 1 চামচ ব্লিচিং পাউডার দিয়ে আপনি সেটা কি করতে পারেন, ইউজ করতে পারেন। কোথায় ইউজ করবেন, যেগুলো হচ্ছে যে ভার্নালাবার এরিয়া, যেমন হচ্ছে আমার দরজার লকের সাথে আমি মারতে পারি, প্লাস্টিক যেগুলো আছে সেগুলোর সাথে মারতে পারি। এছাড়া বাসা বাড়িতে যেটা বাহিরে যে অবস্থানটা আছে, ফ্লোর আছে, সেটা আমি বারবার করে ক্লিন করতে পারি। এই ধরনের সিস্টেমগুলো আমি বারবার করে করতে পারি, কিন্তু সেটা কখনো মানুষের শরীরে মারা যাবে না। তারপর আমরা একবার গুগলে ঢুকে দেখে নিব। পরিবারের সদস্যদের স্বাস্থ্য সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করুন। সেক্ষেত্রে প্রতি সকালে একবার করতে পারেন, সন্ধ্যার একবার তাপমাত্রাটা মাপতে পারেন, যাদের আছে তারা মাপবেন। পর্যাপ্ত বায়ু চলাচলের জন্য জানালা সবসময় অন্তত 20 থেকে 30 মিনিটের জন্য দিনে 2-3 বার করে খুলে বাড়ির অভ্যন্তরে বায়ু চলাচলের অব্যাহত রাখতে হবে। জীবাণুনাশক দ্বারা বাড়িও এর চারপাশে বা আশেপাশে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 5 হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে একটি তোয়ালে সকলে মিলে ব্যবহার করবেন না। আমরা জানি এই জিনিসগুলো, তারপরে বলে দিচ্ছি। ঘন ঘন কাপড়, লেপ, তোষক রোদে দিন। ব্যক্তিগত স্বাস্থ্যকর অভ্যাস করে তুলুন, যেখানে সেখানে থুতু ফেলবেন না। হাঁচি কাশি দেওয়ার সময় মুখ এবং নাক ঢেকুন। টিস্যু অথবা বাহুর কোণে এভাবে ভাঁজ করে আপনি দিতে পারেন বা সেটা ওভাবে মেনটেন করবেন। সঠিক পরিমাণে ও নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে। ধরুন আপনি একটা ডায়েট একটা প্ল্যান বানাইছেন বৈজ্ঞানিক, যেটা হচ্ছে যে সেখানে কি ধরনের কি যেটা হচ্ছে ডায়েট প্ল্যানটা থাকবে। এছাড়াও আপনি কি করতে পারেন, হালকা ব্যায়াম করতে পারেন, পর্যাপ্ত ঘুমাইতে পারেন। এরপরে হচ্ছে বিভিন্ন ইউনিটি পাঠানোর জন্য সেই সিস্টেমগুলো চালাইতে পারেন। বাইরে থেকে ফিরে এলে হাঁচি কাশি বা দেওয়ার পর হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবেন। বাইরে থেকে ফিরে আসতে সাথে সাথে গোসল করে নেবেন যদি সম্ভব হয়, এটা করলে সবচেয়ে ভালো হয়। এরপর হচ্ছে আপনার সাবান পানি যদি না থাকে তাহলে কি করবেন, অ্যালকোহল থাকলে 70% অ্যালকোহল দিয়ে জীবাণুমুক্ত করে আপনি হ্যান্ড স্যানিটাইজার হাত পরিষ্কার করতে পারেন। 8 নম্বর হচ্ছে বন্য পানি খাওয়া বা সংস্পর্শ থেকে আসা থেকে বিরত থাকুন। যেমন হচ্ছে এখন বন্য পানি যদি থাকে আসা, যেগুলো হচ্ছে সংস্পর্শ থেকে, আপনাকে বলছে খাওয়া অথবা সংস্পর্শ থেকে বিরত থাকুন। আর হাঁস মুরগি ও ডিমের খাওয়ার আগে সঠিক তাপমাত্রায় রান্না করুন। 9 নম্বর হচ্ছে বেড়াতে যাওয়া বা দাওয়াত বা আড্ডা দেওয়া থেকে বিরত থাকুন।
10 নম্বর হচ্ছে যদি অসুস্থ থাকেন তবে ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকুন। আপনি ভিড়ের মধ্যে যাবেন না, আপনি বেরানো বন্ধ করে দিতে হবে, মাস্ক পরতে হবে, ঘরের মধ্যে থাকলেও পরতে হবে। আপনার জন্য সাধারণ কাপড়ের মাস্কই যথেষ্ট। এটা যদি পারেন এটা করবেন, যদি না পারেন, যদি আর যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ আপনার তৌফিকে গোলায় আপনি ভালো মাস্ক পরতে পারেন, N7 N95 তো নাই, তারপর যদি থাকে আপনি পরতে পারেন। আপনি যদি আরও ভালো মাস্ক যেটা স্পেসিফিকেশন ভালো সেটাও পরতে পারেন। যদি নাই থাকে আপনি কাপড়ের মাস্কটা পরতে পারেন, এটা খুব ভালো, এটা ধুয়ে আমরা ইউজ করতে পারবো। এরপর হচ্ছে যেটা হচ্ছে বিভিন্ন যাতায়াত, যেমন ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের সাথে বা ওই সময় যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে অসুস্থ হলে যাওয়ার কোনো নেই। আর যদি বিভিন্ন কারণে যেতে চান তাহলে অবশ্যই মাস্ক এবং চোখটা প্রোটেকশন করে যাবেন। আপনি যদি মাঝারি এবং উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে থাকেন, আপনি যে এরিয়াতে লকডাউন যদি হয় তাহলে তো আপনি বুঝতেছেন কি করতে হবে। যদি এরকম লকডাউন অবস্থা না থাকেন তাহলে কি করবেন? অপরিজনীয় যেমন ভ্রমণ এড়িয়ে চলা। যদি লকডাউন নাও থাকে তারপরও এই ধরনের জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে? চেষ্টা করতে হবে যেটা আমি যেন ওই অঞ্চলে যেন না যাই, আমি যেন আমার সেফ জোনে যেন থাকি। আর কোয়ারেন্টাইন থাকা ব্যক্তিদের সাথে মেলামেশা পরিহার করুন। যারা কোয়ারেন্টাইনে আছেন বা আইসোলেশনে আছেন তাদের সাথে যে আমাদেরকে যে দেখা করতে হবে ওই ধরনের যেটা বলা হচ্ছে যে এগুলো একটু পরিহার করুন। যেমন থাকতে পারে কেউ আত্মীয় স্বজন এরকম যেটা হচ্ছে কোয়ারেন্টাইনে থাকতে পারে, ব্যক্তিদের সাথে বলা হচ্ছে যে রোলস যেটা বলা হচ্ছে যে একটু করে পরিহার করুন, যেটা দূরত্ব বজায় যেভাবে চলা যায় আর কি। মামুনুরউদ্দিন জয়েন করেছেন। আসসালামু আলাইকুম। এরপরে হচ্ছে যে আপনার বিশেষ প্রয়োজনে মেলামেশার সময় যদি আপনি করতে চান যে ওনার সাথে দেখা করতে হবে আমাকে, তাহলে আপনি বলা হচ্ছে যে নিয়মগুলো মেনে আপনি 3 ফিট থেকে 6 ফিট দূরত্ব মেনটেন করবেন, মাস্ক পরবেন, তারপর প্রপার গগলস ব্যবহার করবেন, সেগুলা করে আপনি করতে পারেন, যেন আপনি ইফেক্টেড যেন না হন, সেগুলো রেখে আপনি করতে পারেন। জীবাণুমুক্ত করে নেবেন। ওখান থেকে আসার পরে ব্যক্তিগত সুরক্ষার উপরে আপনাকে জোর দিতে হবে এবং মাস্ক পরতে হবে। তো এই ছিল যেটা ছিল আমাদের আজকের সেশনে, সেটা ছিল মহামারী ও সামাজিক যেটা হচ্ছে যে সংক্রমণ প্রতিরোধে নিয়ন্ত্রণের যে কারিগরি যে টেকনিক্যালগুলো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি বলছি এই জিনিসটা হচ্ছে নতুন, যেটা আমরা করোনা ভাইরাস মহামারী যেটা পেয়েছি এটা আগে কখনো হয় নাই পৃথিবীতে, যার কারণে আমাদের সবার মধ্যে একটু ভুল ত্রুটি থাকতেই পারে। তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যে জিনিসগুলো হচ্ছে যে আমরা নিয়মকানুনগুলো মেনে চলবো, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো থাকবো। সো লাইভ সেশনে অনেকজন পরে জয়েন করেছেন, আপনারা কাইন্ডলি আমার ভিডিওটা দেখে নেবেন। আমাদের ভিডিওটা আপনারা পাবেন ওয়ার্ল্ড হেলথ অ্যান্ড যেটা হচ্ছে ওয়ার্ল্ড সেফটি হেলথ অ্যান্ড এইচআরের যে একটা ইউটিউব চ্যানেল আছে সেটার মধ্যে আপনারা পাবেন। এছাড়া আমাদের ফেসবুকে পাবেন যেটা হচ্ছে কবিরহাট ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার, কবিরহাট KYTCG, এটাতে আপনারা পাবেন। সো আজকের যেটা আমি আপনারা যারা পরে জয়েন করছেন তাদেরকে আমি বলছি। এছাড়া আমি একটা সমীকরণ দিয়ে শেষ করব। দেখুন, আমরা অনেকজনে বলি যে করোনা ভাইরাস যেটা হচ্ছে যে হলে হতে পারে, সমস্যা নাই, এই ধরনের কথাবার্তা বলি। এরপরে ঈদের যেটা আমরা নিউজে দেখেছি যে রিক্সায় সিগারেট খেয়ে বলতেছে মাস্ক পরছে না, অনেকজন অনেক কথাবার্তা বলছেন, আসলে এটা ঠিক না। আপনারা দেখুন যে সচেতনতায় পারে যেটা হচ্ছে করোনা ভাইরাস থেকে প্রতিরোধ করার জন্য। আপনি যদি সচেতন দেখুন, এটা কম্বোডিয়ার আমি একটা মিয়ানমার একটা যেটা পরিসংখ্যান আপনাদেরকে পড়ে শোনাবো। ওখানে 5,43,00,000 প্রায় মানুষ আছে মিয়ানমারতে। সো মিয়ানমার যেটা করছে ওখানে আক্রান্ত হয়েছে মাত্র 261 জন। আমি আবারও বলছি, মিয়ানমারতে 5,43,00,000 প্রায় মানুষ আছে, বসবাস করছে, সেখানে আক্রান্ত হয়েছে মাত্র 261। সো মাত্র 261 কি হচ্ছে আক্রান্ত হয়েছে। আমি যদি আজকে নিউজটা বলি, আজকে মাত্র আক্রান্ত হয়েছে একজন। মিয়ানমারতে মাত্র কয়জন আক্রান্ত হয়েছে? আজকের দিনে একজন। টোটাল আক্রান্তর সংখ্যা হচ্ছে 261। এর মধ্যে মৃত্যুবরণ করেছে 6 জন। টোটাল যেটা রিকভার হয়েছে মানে সুস্থ হয়েছে 165 জন। সো মিয়ানমার যদি এই অবস্থা আসতে পারে, আমরা কেন পারবো না? আমাদের দরকার হচ্ছে কি দরকার? আমাদের দরকার হচ্ছে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, রাজি করানোর জন্য আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়া। এরপর হচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তর WHO থেকে যে গাইডলাইন্সগুলো দিয়েছে সেগুলো আমরা মেনে চলা। তাহলে আলহামদুলিল্লাহ আমরা সবাই কি থাকবো? সুস্থ থাকবো। আর সময়ের এবং এনভায়রনমেন্টের কারণে এই জিনিসগুলো চেঞ্জ হতে থাকে, পরিবর্তন হতে থাকে।
যেটা আমরা দেখছি ইতালিতে অবস্থা, এখন যেটা ইতালির অবস্থা হচ্ছে বর্তমানে যেটা আসছে সেটা হচ্ছে, এখন আছে ইতালির অবস্থান হচ্ছে আপনার হচ্ছে 7-এ। কিছুদিন আমরা এটাও দেখেছি যে ইতালির অবস্থা খুব খারাপ গিয়েছে, মানুষ অসহায় হয়ে গেছে, কোথায় যাবে কি করবে সে অবস্থা দেখেছি আমরা। আজকে ইতালির অবস্থান আস্তে আস্তে করে নিচের দিকে নামছে, অর্থাৎ তাদের অবস্থান আস্তে আস্তে করে ভালো। আমরা একটা ইউটিউব যেটা চ্যানেল অথবা ইয়েতে দেখেছিলাম, ফেসবুকে দেখেছিলাম যে ডাক্তাররা ডাক্তারের সেবাটা বন্ধ করে দিচ্ছে, সব কিছু লক, হাসপাতালগুলো লক করে দিচ্ছে যেগুলা অস্থায়ী হাসপাতাল ছিল, যে তারা অবস্থান আস্তে আস্তে করে ভালো অবস্থানে চলে আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা যেটা রহমত চাচ্ছি যে আমরাও কিন্তু আস্তে আস্তে করে ভালো অবস্থানে যাব যদি আমরা সচেতন হই। আর একটু যদি দিক দেখি সেটা হচ্ছে যে স্পেনের অবস্থা খুব খারাপ ছিল, বর্তমানে স্পেনের অবস্থা হচ্ছে আপনার 6-তে আছে তারা। সো স্পেনের অবস্থা বর্তমানে 6-তে আছে। সেক্ষেত্রে স্পেনের অবস্থা খুব খারাপ ছিল, এখন অবস্থা খুবই ভালো স্পেনের অবস্থাটা। তারপর হচ্ছে কম্বোডিয়ার যেটা অবস্থা, যেটা ছিল 1,67,00,000 মানুষ আছে, সেখানে মাত্র 26 জন আক্রান্ত হয়েছে। তারপরে আছে এছাড়াও আছে যেটা হচ্ছে তাইওয়ানের অবস্থা যেটা দেখতেছি সেটা হচ্ছে 2,83,00,000 মানুষ আছে তাইওয়ানে প্রায়, সেখানে আক্রান্ত হয়েছে মাত্র 443 জন, মাত্র 443 জন আক্রান্ত হয়েছে। আপনারা যারা আমার ফেসবুক লাইভ সেশনটা দেখছেন আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি, আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা একটু এই জিনিসটা শেয়ার করবেন, এবং যারা আমাদের দেশে আছেন বা প্রবাসে যারা আছেন আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা এই জিনিসটা শেয়ার করবেন সকলের সাথে, তাহলে অ্যাটলিস্ট যারা এই জিনিসটা শুনবে তাদের জন্য কি হবে, ভালো হবে আশা করছি। সো আর একটা কথা আমি জাস্ট শেষ করার পর্যায়ে চলে আসছি, আমি জাস্ট এই কথাটা বলবো যেটা হচ্ছে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। আমি আবার বলছি, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর হচ্ছে ওই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটো ভয় পায় না। আমি আবারও বলছি, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপরে সেই মানুষটিকে ভয় পাই যে আল্লাহকে মোটো ভয় পায় না। আর একটা বিষয় হচ্ছে যে মিথ্যার দাপট কিন্তু ক্ষণস্থায়ী, সত্যর দাপট চিরস্থায়ী। এই কথা আমাদেরকে মনে রাখতে হবে। মিথ্যার দাপটটা হচ্ছে জাস্ট ক্ষণস্থায়ী, কিছু দিনের জন্য, আর সত্যের দাপটটা হচ্ছে চিরস্থায়ী। আপনি যদি একটি কথা বলেন মিথ্যা, সেই কথাটা যদি পরবর্তী পরের মাসে যেয়ে যদি বলতে যান, সেই মিথ্যাটা আপনার মনে থাকবে না, আপনি তখন ওই সত্যটা বাইর হয়ে আসবে। সো আমরা সবসময় সত্য বলার চেষ্টা করব, আমরা আমাদের যে ইসলামের যে নিয়ম কানুন আছে সেগুলো মেনে চলার চেষ্টা করব এবং সেটা মানব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করবেন। আর একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে গরিবরা কিন্তু খোঁজে কিন্তু খাদ্য। আমরা সবাই জানি গরিবরা 2 মুঠো 2 বেলা ভাত, অর্থাৎ 3 বেলা যেন তারা খেয়ে জীবন ধারণ করতে পারে, এটা তারা চাবেই। গরিবের খোঁজে কিন্তু খাদ্য, আর ধনী খোঁজে খিদে। ধনীর কিন্তু খিদে লাগে না, বিষয়টা এরকম আর কি, যেটা হচ্ছে বিভিন্ন প্রবাদে আছে বা বাণীতে আছে যে গরিবরা কিন্তু খাদ্যই খোঁজে। ওদের 2 মুঠো অর্থাৎ 3 বেলা ভাতের জন্য, অন্যর জন্য তারা কিন্তু যুদ্ধ করে যাচ্ছে নিজেরা, যেটা হচ্ছে রিক্সা চালাচ্ছে, কেউ বিভিন্ন করছে। আর ধনীরা কিন্তু খুঁজে কিন্তু খিদে, ধনীদের খিদে লাগে না, তারা খুঁজে খিদে, তারা খাইতে পারে না। আমরা সবাই জানি দালান কোটা আছে, সব কিছু আছে, কিন্তু তারা এখন যেভাবে রিক্সাওয়ালা যেভাবে খাদ্য খায় বা সেভাবে চলে, যেভাবে খাদ্য খায় সেভাবে তিনি খেতে পারেন না। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর সকলের জন্য সকলে দোয়া করবেন। আর এই বিশেষটা যেটা হচ্ছে যে আমরা ঘন ঘন 2 হাত সাবান পানি দিয়ে বারবার 20 সেকেন্ড পর্যন্ত আমরা পরিষ্কার করব। যেখানে সেখানে কফ থুতু ফেলবো না, নির্দিষ্ট যেটা হচ্ছে যে নাক মুখ চোখ স্পর্শ করব না। হাসি কাশির সময় টিস্যু অথবা কাপড় দিয়ে বা বাহুর বাঁহাতে নাক মুখ ডেকে ফেলবো। ব্যবহৃত টিস্যু আমরা ময়লাযুক্ত, যেখানে ঢাকনাযুক্ত আছে সেখানে ফেলবো। আর একটা জিনিস সবচেয়ে যেটা সামাজিক দূরত্বটা, আমাদের হয়তো কারো চোখে খারাপ লাগতে পারে, কিন্তু আমাদের কোনো আগের থেকে অভ্যাস ছিল না, অর্থাৎ সামাজিক দূরত্ব, একজনের সাথে একজনের যে ডিস্টেন্সটা, এটা রিকোয়েস্ট করতেছি সবাইকে, আমি অনুরোধ করছি যে আমরা ন্যূনতম 3 ফিট থেকে 6 ফিট দূরত্ব বজায় রাখবো।
সে যদি সুস্থ হয় তারপরও রাখবো। কেন রাখবো? যে আমি তো জানি না সে সুস্থ না অসুস্থ, তারপরও আমি আমার দূরত্ব বজায় রেখে তার সাথে কথা বলবো, অথবা মুখে মাস্ক ওই সময় লাগাই রাখতে হবে 100%। মুখে মাস্ক লাগানো ছাড়া বাইর হবেন না দয়া করে। এবং সমাজে যারা গ্রামগঞ্জে আছেন, আমরা দেখতেছি ঢাকা বার্নালাভের এরিয়া, চট্টগ্রাম বার্নালাভের এরিয়া, এরপরে বিভিন্ন জায়গাগুলো বার্নালাভের এরিয়া হয়ে যাচ্ছে। নোয়াখালী যেটা হচ্ছে, নোয়াখালী কিন্তু একটা হচ্ছে সিটি এলাকা আর একটা হচ্ছে গ্রামগঞ্জ এলাকা। দেখুন গ্রামগঞ্জেতেও আস্তে আস্তে করে প্রভাব বিস্তার করছে, তারপর শহরও প্রভাব বিস্তার করছে। তাহলে আমাদের করণীয় একটাই, সেটা হচ্ছে সামাজিক দূরত্ব মেনটেন করে আমাদেরকে চলতে হবে। প্রয়োজন ছাড়া, ইমার্জেন্সি ছাড়া, জরুরি ছাড়া আমরা বাইরে ঘর থেকে বাইর হব না। আমি আবার বলছি, সময়ের সাথে সাথে এই জিনিসটা সময়ের উপর আমরা ছেড়ে দিই। সময়ের সাথে সাথে এই পরিবেশটা থাকবে না, এই পরিবেশটা চেঞ্জ হবে। চেঞ্জ হলে আলহামদুলিল্লাহ আমরা কি হব, সবাই কিন্তু ভালো থাকবো, সুস্থ থাকবো। তো আশা করছি সবাই আমার জন্য দোয়া করবেন। আমি মোহাম্মদ জহিরুদ্দিন রাসেল, আমি বর্তমানে চট্টগ্রামে আছি। আর আমাদের প্রতিষ্ঠান আছে, যেটা আমাদের পরিচালক বাবুল বিসি স্যারও আছেন, এছাড়াও আমাদের উপদেষ্টা আছেন, বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজন আছেন। আমি সবাইকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এই জিনিসগুলা সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই জিনিসগুলো আমরা কি করব, মেনে চলবো। আর যারা আছেন, যারা আমাদের সমাজে আছেন, যে যারা মানছে না, তাদেরকে দয়া করে সবাই মিলে আমরা রিকোয়েস্ট করি, অনুরোধ করি, আমরা গ্যাঞ্জাম না সৃষ্টি করি, মারামারি না করি। যে করোনা ভাইরাস হয়েছে, ঘর দুয়ার আমরা লক করে দিব, ওই করবো সে করবো, এগুলো না করে যে আমরা তাদেরকে বুঝাই ভালো করে, আমরা তাদেরকে একটু মোটিভেশন করি, আলহামদুলিল্লাহ আমরা তাহলে সবাই কি হবে, ভালো থাকবো। আর এই জিনিসটা করা যাবে না, যে জিনিসটা হচ্ছে অর্থাৎ হচ্ছে অবহেলা, অবজ্ঞা, ঘৃণা, এটা কখনো করা যাবে না। আমরা সবাই মানুষ, আমাদেরকে একদিন মরতে হবে। সো কেউ আগে কেউ পরে, সো আমাদেরকে এই জিনিসটা মাথায় রেখে কাজটা করতে হবে। আমি সকলের প্রতি বিনয়ের সহিত অনুরোধ করছি যে করোনা ভাইরাস যে কোনো হতে পারে, যে কোনো সময় আক্রান্ত হতে পারে। আপনিও হতে পারেন, আমিও হতে পারি, আরেকজনও হতে পারে। এই ভাইরাস আক্রান্ত হলে যেটা বলা হচ্ছে যে অভিশাপ, পাপের ফল, দুর্ভাগ্য, এটা ভাবার কোনো কারণ নাই। আক্রান্ত ব্যক্তি আমাদের ভাই বোন হতে পারে, মাতা পিতা হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, সহকর্মী হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, বা কাছের কেউ হতে পারে। সেক্ষেত্রে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, আসুন আমরা সবাই মিলে তাদের প্রতি সহানুভূতিশীল হই, আমরা তাদের প্রতি সহানুভূতিশীল হই। আর একটা জিনিস বারবার করে বলছি, সেটা হচ্ছে আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করব। একমাত্র উনিই পারেন আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে হেফাজত করতে। সো আমাদের দেশে যারা চিকিৎসক আছেন, দেখুন আপনাদের চিকিৎসক যারা আছেন, তারা অক্লান্ত পরিশ্রম করছেন, মানুষদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন। একটা মানুষকে তারা কি করছেন, আইসিইউতে নিচ্ছেন, ইমার্জেন্সিতে নিচ্ছেন, সেখান থেকে তাদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করছেন। তো আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক। এছাড়াও যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, যারা দেশের কাজে নিয়োজিত আছেন, অন্যান্য সামাজিক সংগঠনগুলো যারা দেশের কাজে নিয়োজিত আছেন, এছাড়াও যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আমি সকলের প্রতি বিনয়ের সহিত, শ্রদ্ধার সহিত বলছি, আপনারা যে কাজটা করে যাচ্ছেন মানবিক দৃষ্টিতে, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে নেকি দান করবেন। সো আর যারা এখন আমাদের বুঝে আসতেছে না আমরা করোনা ভাইরাস কি, তবে নিয়ে আমরা হাসি টোল, যেটা হচ্ছে টোল করছি, ঠাট্টামি করছি, এটা থেকে আমরা ভাই দয়া করে সরে আসি। আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করাই, নিয়মগুলো আছে ওগুলো যেগুলো চলতেছে, যে নিয়মকানুনগুলো যেগুলো চলছে সেগুলো আমরা মেনে চলি, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো থাকবো। যে আজকে যে অবস্থা যাচ্ছে, কালকে সে অবস্থা নাও থাকতে পারে। সো এই জিনিসটা পৃথিবীর সকল মানুষ মনে রাখবে। যেটা হচ্ছে যে আমরা দেখেছি বিভিন্ন অমুসলিমগুলো মুসলমান হচ্ছে। সো আমরা আমাদের ধর্মকে নিয়ে আমরা আরেকটু স্টাডি করি ভাই। যেটা হচ্ছে আমারও কিন্তু অজানা অনেক কিছু আছে, আমি কিন্তু পুরোপুরি এখনো ইসলামের যে জিনিসগুলো আছে সেগুলো আমি জানি না, কিভাবে কি করতে হয় সেটাও জানি না। যাই হোক, আমরা আস্তে আস্তে করে এই জিনিসগুলো শিখতে হবে ভাই। যে জিনিসটা হচ্ছে কোরআন শরীফ, আমাদের 5 ওয়াক্ত নামাজ, তারপর হচ্ছে যে জিনিসগুলো পড়লে পরে আমাদের জন্য ভালো হবে, আমরা ইহকাল এবং পরকালে সুখী থাকবো, সেই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আমরা দেখেছি যে কবিরহাটে আমাদের যেটা নোয়াখালী, যেটা হচ্ছে কবিরহাট পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন ভাই, উনি মৃত্যুবরণ করেছে বৃহস্পতিবার। আমি সকালবেলা যখন অর্থাৎ ভোরে যখন ঘুম থেকে উঠি, যখন দেখি ফেসবুকে স্ট্যাটাসটা দেখি, তখন দেখি যে মৃত্যুবরণ করেছেন। আমি বিশ্বাস করতে পারিনি। আমি তারপরে ওনার নাম্বারে কল দিয়েছি, ওনার বোনে ধরেছে,
বনে ধরে কান্নাকাটি করছেন, আমি তখন বিশ্বাস হয়েছি যে উনি মৃত্যুবরণ করেছেন। কিন্তু এই জিনিসটা উনি কি করছে না করছে সেটা ওনার জবাব উনি আল্লাহ তাআলার কাছে দেবে, সেটা একমাত্র যিনি মালিক ওনার কাছে দিবে। আমি মৃত্যুবরণ করতে পারি, আমার জবাব আল্লাহ তাআলার কাছে আমাকে দিতে হবে। আমার দুই কাঁধে দুই ফেরেশতা আছেন, ওরা লিখতেছে সব কিছু। আমরা যে কাজ করছি এই ফলাফল আমাদেরকে পেতে হবে। সো আমি সবাইকে অনুরোধ করব বিনয়ের সহিত আমরা সৎ কাজ করি, অসৎ কাজ থেকে দূরে থাকি। আর সমাজে যে জিনিসগুলো হচ্ছে যেগুলো করলে আমাদের দেশে শান্তি আসবে, সমাজের শান্তি আসবে, মানুষের উপকার করব, যে এমন উপকার করব যেটা হচ্ছে যে আমার যেন আবার কোনো ক্ষতি না হয়, সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। তো সব মিলে যে জিনিসগুলো করা দরকার আমরা সেটা করব। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো থাকবো। হয়তো এই দুনিয়া আপনি নাও পেতে পারেন, আল্লাহ তাআলার কাছে আপনি পাবেন। সো আমি সবাইকে বিনয় সহিত অনুরোধ করবো, যারা ডাক্তার আছেন তাদেরকে শ্রদ্ধার সহিত বলবো আপনারা চিকিৎসা দেন। যারা চট্টগ্রামের ডাক্তার আছেন আমি দেখতেছি অনেকজন চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন। তো দয়া করে সবাই খারাপ সেটা না, সবাই আবার ভালো সেটাও না। আমরা 95% মানুষ আছি যারা মোটামুটি বুঝি সব কিছু, 5% আছে যেটা আছে খুবই খারাপ। যাই হোক, আমরা এই খারাপ থেকে আমরা সরে আসি, আমরা সবাই ভালো হয়ে যাই, আমরা সবাই সেবা দিই মানুষদেরকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুক। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি মোহাম্মদ জহিরুদ্দিন রাসেল। আমি আসলে এমন কোনো করি না। আমি বর্তমানে আছি একটা বড় একটা প্রাইভেট কোম্পানিতে আছি, মাল্টিন্যাশনাল খুব ভালো কোম্পানিতে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। এছাড়া আমি সমাজের বিভিন্ন ট্রেনিং সেন্টারগুলো আছেন, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সাথে সংযুক্ত আছি। এছাড়া মাদ্রাসা যেগুলো আছে সেগুলোতে সংযুক্ত আছি। আমি যতটুকু পারছি ততটুকু আমি সংযুক্ত হয়ে ওনাদেরকে আমি যা সহযোগিতা করছি, অন্য কিছু না। আমার এত টাকা পয়সা নেই, সহযোগিতা যেটা আমি হয়তো তথ্য দিয়ে সহযোগিতা করছি অথবা যাই সহযোগিতা করছি, এভাবে সহযোগিতায় হাত বাড়িয়ে দিচ্ছি। সো আপনারা সবাই আমাদের সমাজে যারা অবহেলিত আছেন সবাইকে নিয়ে আমরা যেন সুখী সমৃদ্ধি দেশ গড়তে পারি, সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জহিরুদ্দিন রাসেল। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।